গাইস এই হচ্ছে বাগম্যান, সুজুকি বাগম্যান 2025 বুক। কিভাবে ব্লুটুথ वगैरह কিভাবে কি ওয়ার্ক করে না ইনফরমেশন পেয়ারিং। সো হ্যালো গাইজ, আর আজকে চলে এসেছি আমার একটা মানে বিষ্ণুপুরের বাইরে একটা বাগানবাড়ি টাইপের এরিয়া আছে, তো সেখানে এসেছি হাইওয়ের পাশেই। এখানে সাইডে হাইওয়ের কাছে এসেছি একটা দুর্দান্ত জিনিস রিভিউ করতে। সেটা আশা করি থাম্বনেল থেকে বুঝেই যাবে, তাও দেখিয়েই দিই গাইজ। এই হচ্ছে বাগম্যান, সুজুকি বাগম্যান 2025 মডেল। তো এটার তিনটা মডেল আছে, একটা হচ্ছে রাইড কানেক্ট, একটা উইদাউট রাইড কানেক্ট, আর একটা ইএক্সি মডেল থাকে। তো তিনটে মোটামুটি মডেল আছে। এটা পরশু দিন কলকাতা থেকে নেওয়া হয়েছে, মাই নিয়ে চলে এসছে চালিয়ে। তো মোটামুটি গাড়িটার রিভিউ সব কিছু দেবো, আর রাইড কনসোলের ব্যাপারেও জানাবো কীভাবে ব্লুটুথ वगैरह কীভাবে কী ওয়ার্ক করে না করে। তো এই হচ্ছে কিছু ইনফরমেশন। পেয়ারিং মোড অন থাকে, এটা দিয়ে পেয়ারিং মোড হয়, আর পেয়ারিং মোড অন করে মোবাইলের সঙ্গে কানেক্ট করে এই সাইডটায় টোটাল ইনফরমেশন শো করে। এখানে এখন টাইম, ইঞ্জিন হিট আপ, ভোল্টেজ, ব্যাটারির, ওডোমিটার আর ফুয়েল ইন্ডিকেটার। এটা এখান থেকে সব কিছু চেঞ্জ করা যায়, কত কিলোমিটার রান করেছে ট্রিপ ওয়াইজ। আপাতত আছে 211, আর মোটামুটি 45.9 লিটার অ্যাভারেজ দিচ্ছে। এইসব ইনফরমেশন টুকটাক আসতে থাকে। আর এই হচ্ছে ভোল্টেজ। তো এই হচ্ছে হোয়াইট কালার। আরও কিছু মডেল আছে, সেগুলো ওয়েবসাইটে সার্চ করলে আশা করি পেয়ে যাবে। তো ইএক্স মডেলে তিনটে জিনিস ডিফারেন্স আছে। একটা হচ্ছে এই রেয়ার যে টায়ারটা থাকে এটা বড় থাকে, এই কাভারটা থাকে না, যার কারণে কাদাটাও ছিটকাবে। তো মাইন্ডেড ইএক্স মডেলে অটো অন অফ থাকে, মানে যেরকম কাট হয় আমরা ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে সেটা থাকে। আর সেরকমভাবে গাড়ির ডিফারেন্সিয়েট বলতে বিরাট কিছু নেই, ওই টুকটাক কিছু ছোটোখাটো ফিচার্স আছে। তারপর দিয়ে মোটামুটি একই গাড়ি, সবই একই ফাংশন। আর এটাই এখানে চার্জিং সেক্টর আছে, এই যে অন অফ করা যায়। এটা ঢাকা দিয়ে রাখছি আপাতত। তো এইখানে মোটামুটি ভালো মতন জায়গা দেওয়া আছে ফোন টোন রাখার জন্য, চার্জিংয়ের জন্য। কিন্তু মাইন্ডেড যে এটার কিন্তু কোনো লক সিস্টেম নেই, ঠিক আছে? এটা নর্মাল লক। তো কেউ ভুল করেও ফোন চার্জে দিয়ে ভুলে যেও না, তাহলে কিন্তু হয়ে গেল, আর নাও পেতে পারো। এদিকে ওপেন বক্স আছে। আর এই হচ্ছে মোটামুটি এরিয়া। তো মোটামুটি আমাদের এখানে যে প্রাইস রেঞ্জটা ছিল এই গাড়িটা, আমাদের এখানে বলছিল 1.30 এরকম 29, বাট কলকাতায় আমরা অনেক ভালো ডিল পেয়েছি। প্রায় ডিসকাউন্ট চলছিল 1.24-25 মতো দাম ছিল। তো ওইটা ডিসকাউন্ট ছিল অনেকটাই। আর ডিসকাউন্টটার সাথে সাথে পেট্রোল 2 লিটার, সাথে একটা হেলমেট, আর বাগম্যানের অরিজিনাল যে মানে পাটা রাখার যে এরিয়াটা, সেটার জন্য এই অরিজিনাল এইটা দিয়েছে, আর বাইক কভার, রেন কভার দিয়েছে। তো গুড ডিল, বেস্ট অফ দ্য বেস্ট, যেটা আমরা কলকাতা থেকে পেলাম। আর তারপর দিয়ে যে কোনো জায়গায় আমরা সার্ভিসিং করাতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই। তো অ্যাকচুয়ালি আমার এর আগের যে মায়ের জেডার যেই মডেলটা ছিল, এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রায় 3 বছরে মা 55-56-এর কাছাকাছি, মানে ইনফ্যাক্ট মানে 54,000 তো এরকম কিলোমিটার চালিয়েছিল, গাড়ির অবস্থা খারাপ ছিল। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান। চলো রাইড রিভিউ দেওয়া যাক, কারণ সিরিয়াসলি আই এম সুপার ইমপ্রেসড এটার শক আপ, স্পিড আর মোটামুটি পাওয়ার দেখে। পাওয়ার ডেলিভার খুব ভালো। তো চলো সেগুলো দেখাই। চলো মোটো ব্লগ সেট আপ। তো গাইজ মোটামুটি সিট এটাই থাকছে, দুর্দান্ত কমফর্ট। আর ব্যাক সাইডটা একটু হলেও উঁচু আছে, যার কারণে বসতে খুব ভালো, মানে পিলিয়নের বসে যথেষ্ট ভালো লাগবে, কারণ সে ভিউটাও দেখতে পাবে, কারণ যে সামনে চালাচ্ছে তার থেকে পিছনের জন উঁচুতে থাকবে, তো অনেকটা ভিউটাও দেখতে পাবে। তো এই হচ্ছে কিছু পশ্চার রাইডিং
BS6 মডেল, তো একটু টাইম নিয়ে গাড়িটাকে স্টার্ট করবে, কারণ ফট করে স্টার্ট করে দিলে এফআইতে এফেক্ট পড়তে পারে। ইনস্ট্যান্ট স্টার্ট আছে, দুর্দান্ত। হ্যাঁ, আরেকটা EX মডেলে যেটা আছে সেটা হচ্ছে সাইলেন্ট স্টার্ট। স্টার্ট হলে যেই আওয়াজটা আছে সেটা বন্ধ হয়ে যায়, ক্র্যাঙ্কিংয়ের যে সাউন্ডটা সেটা থাকে না। এই হচ্ছে মোটামুটি পশ্চার, আর এইখানেও পা রাখতে পারবে দুর্দান্তভাবে। এইটা সেই লেভেলে আরাম লাগে, কারণ থাইগুলো একটু রিলিফ পায় লংয়ে গেলে, আর উইথ ভাইব্রেশন ইট ফিলস অনেকটা আরাম লাগে বলতে গেলে। আর রিয়ার ভিউ মিরর দুর্দান্ত, যথেষ্ট দেখা যাচ্ছে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আর পুরো ফিচার্সে ভর্তি। কম্বো ব্রেক সিস্টেম আছে সামনে পিছনে, মানে বাঁ দিকে মানে ব্যাকের ব্রেকটা মারলে সামনে পিছনে একসাথে হয়। আর ফ্রন্টের ডিস্ক আছে, CBS সিস্টেম আছে, পিছনে গাড়ি নেই। এই হচ্ছে মোটামুটি ওভারঅল রিভিউ। আপাতত যতটুকু আমি চালিয়ে বুঝতে পেরেছি, শকআপ মারাত্মক। আর ইয়ামাহার যে আগের যে গাড়িটা ছিল স্কুটিটা ZR, ওটার যেটা আমি মেন ফ্যাক্ট পরে মানে যেটা আর কি দেখছিলাম, যে মোটামুটি অ্যাকচুয়ালি একটু বড় বাম্পার যদি ক্রস করি তো জিনিসটা বহুত বেশি লাগছিল। বাট সেই প্রবলেমটা এটাই, দুজন মিলে বসেও আসছে না। বড় বড় মানে অ্যাজ লাইক গাড়িটা যথেষ্ট বড়, মানে লম্বা অনেকটাই চওড়া। আমি ভাবছিলাম যে হয়তো লেগেই যাবে, বাট ইনফ্যাক্ট এক ফোঁটাও লাগেনি। মাও যথেষ্ট হেলদি, আমিও হেলদি, তো দুজন মিলে বসে থেকেও বড় বড় বাম্পার স্মুথলি ক্রস করেছে কলকাতায়। আর এটা রিভিউ এটুকুই মোটামুটি। আর ডেলিভারি ভিডিও সরি দিতে পারিনি, তার কারণ সেদিন প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছিল, তো করার মতন কিছু ছিল না। ইনফ্যাক্ট আমি কলকাতায় ছিলাম আর মা এসেছিলো, তো ওইভাবেই নেওয়া হয়ে গেছিলো। ক্যামেরা বগেরা আমার কাছে ছিল না, ফোন থেকেও করতে পারতাম, বাট যেই হারে বৃষ্টি হচ্ছিল ওটার মধ্যে কিছু দেখাতে পারতাম না। এই হচ্ছে মোটামুটি। এখন রিসেন্ট নতুন ইঞ্জিন, তো স্পিডে চালাতে পারবো না ফার্স্ট সার্ভিসিং না হওয়া পর্যন্ত। তো যখন মোটামুটি চালানো শুরু হবে, ব্যাটারি পার্সেন্টেজের এখানে 14.6 ভোল্টেজ দেখায়। আর চার্জিং वगैरह দেওয়া থাকলে মোটামুটি স্টেবলই থাকে, তো ওই জন্য এটা খুবই ভালো করেছে। স্টিয়ারিং মোটর অ্যাপটা দুর্দান্ত করেছে, যাই বলো। সুজুকির যে ভিউটা থাকে ওইটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। এখানে যে ভিউটা বক্সে, সেটা আমার রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের যে নেভিগেশন সিস্টেমটা আছে সেটাতে অনেকটা বেটার লেগেছে। তার কারণ হচ্ছে অ্যাজ লাইক যেই স্ট্রেট যে রাস্তাটা আছে সেখান থেকে যদি ডান দিকে আমাদেরকে ভেঙে যেতে হয়, আমাদের রয়্যাল এনফিল্ডের যে অ্যারোটা থাকে সেটা ডাইরেক্ট রাইট সাইডে একটা অ্যারো দেখিয়ে দেয়। বাট এটার মধ্যে সোজা রাস্তাটাও দেখায়, প্লাস রাইট সাইডে টার্ন নিতে হবে একটা রাস্তার থেকে কেটে, তো সেই জিনিসটাও পুরো ক্লিয়ার শো করে। প্লাস টোটাল নোটিফিকেশান প্যানেলগুলো টোটাল আসতে থাকে, কে কখন ফোন করছে, হোয়াটসঅ্যাপ वगैरह যা কিছু অ্যাপস আছে সবগুলো আসতে থাকে। তো সেদিক দিয়ে এটা অনেক বেটার করেছে। নেভিগেশন সিস্টেমটা টাইম টু টাইম আপগ্রেডও হবে, যেটা সুজুকির তরফ থেকে আর কি OT আপডেটস वगैरह সব আছে। আর একটা লিন ভাই মারাত্মক, স্কুটির লিনটা খুব সুন্দর। ছোট জায়গা তাই একটু ভয় পাই, বাট স্টিল স্কুটিটা এই দামে সত্যি খুবই ওয়ার্দি। কারণ এখন মোটামুটি 120 বা 110 এর নিচে ভালো স্কুটি আসে না, 125cc। তো সেদিক দিয়ে সুজুকির উপরে আমার খুব একটা ভরসা ছিল না, বাট এই গাড়িটার পিছনে মানে চালিয়ে বা যা কিছু আমার মনে হচ্ছে যে ভরসা করা যেতে পারে। আর যেটা 3 নম্বর জিনিস, যেটা আমার গাড়িটার সব থেকে বেস্ট লেগেছে, যেই সব মানুষদের কিলোমিটার বহুত লং যাওয়া হয়, মানে কিলোমিটার খুব বেশি ওঠে, মানে একটা থাকে যে 3 বছরের ওয়ারেন্টি কিন্তু কিলোমিটার 22,000। তো আমার মায়ের যেরকম 54,000 53,000 এরকম
মিনিমাম চলেই গিয়েছিল 3 বছরে। তো সেরকম কাস্টমারদের জন্য এই বাইকটা সত্যি সুজুকি একটা 10 বছরের প্ল্যান করছে, যেটা আমার সবথেকে বেস্ট লেগেছে, যে 10 বছর পর্যন্ত গাড়ির ইঞ্জিন ওয়ারেন্টি। বাট মাইন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে সার্ভিস সেন্টারে একমাত্র সার্ভিস করাতে হবে। সেটার জন্য যেই অ্যামাউন্টটা আছে সেটা যতদূর সম্ভব 1800-1600 এরকম কিছু একটা অ্যামাউন্ট আছে। সেটায় 1.68,000 মানে 1,68,000 এরকম কিছু কিলোমিটার্স ওয়ারেন্টি দিচ্ছে। আমরা যেটা করিয়েছি স্কুটিটায় 60,000 পর্যন্ত করানো আছে। দ্যাট কস্ট অ্যাপ্রক্স 750 টাকা। তো এই যে সিস্টেমগুলো আছে এগুলো খুবই ভালো করেছে, কোনো অসুবিধা নেই। মানে অন্তত ইঞ্জিন দিক দিয়ে আমার যেই ভরসাটা ছিল না আর কি, তো সেটা যদি কোম্পানি ওয়ারেন্টিতে ক্লেম করেই দেয় যে হ্যাঁ এই কিলোমিটার ওয়াইজ যদি 700-750 টাকায় যদি 60,000 যদি পাওয়া যায়, মাচ বেটার অপশন। কারণ স্কুটিটা মেনলি খুব স্পেসিয়াস, জিনিসপত্র রাখার জন্য গাদাও জায়গা, আর খুব কমফোর্টেবল, সক আপ ওয়েল মেনটেন্ড। আর তার সাথে সাথে মানে ফুয়েল ইকোনমি বলতে গেলে এখনো পর্যন্ত আমি পেয়েছি, মানে যেটা এখানে শো করছে অ্যাপ্রক্স 47-48 পার লিটার। এরপরে সেটা মোটামুটি ফার্স্ট সার্ভিসিংয়ের, তো সেকেন্ড সার্ভিসিং পর্যন্ত কিছু করার নেই। মোটামুটি থার্ড সার্ভিসিংয়ের পরে আমি এটা রিভিউ দেবো। আজকে অনেকদের পরীক্ষা আছে, LLB এর পরীক্ষা আছে আজকে, তার কারণে সব স্কুলগুলোতে আজকে একটু জ্যাম वगैरह হয়ে আছে, প্রচণ্ড ভিড় ভাড় এলাকা হয়ে গেছে আর কি আজকে। এই ছিল মোটামুটি সুজুকি বাগম্যানের রিভিউ। আমি 5.9, তো মোটামুটি আমার জন্য খুবই কমফোর্টেবল, পা সুন্দর পৌঁছচ্ছে, চালাতেও কোনো প্রবলেম নেই। আর হাতও খুব রেজিস্ট, একদম ঠিকঠাক ডিস্টেন্সে আছে, যে হাত মুড়তে হচ্ছে বা আলাদাভাবে কোনো পশ্চারে বসতে হচ্ছে সেরকম কিছু নেই। তো মোটামুটি 5.5 মানে 5.67 যাদের হাইট আছে তাদের থেকে এটা আরামসে কমফোর্টেবলি চালানো যাবে। বাট তার নিচে হলে একটু স্ট্রাগল করতে পারে। তো এই ছিল মোটামুটি রিভিউ ছোটোখাটো। বাদ বাকি আস্তে আস্তে রিভিউগুলো আমি দিতে থাকবো টাইমের সাথে সাথে, কী কী হচ্ছে প্রবলেম। হ্যাঁ ভাই, জেনারেটর বন্ধ করো। তো গাইজ আজকের মতন এটুকুই ছিল। শুক্রান, আলবিদা, মাশাআল্লাহ, টেক কেয়ার অ্যান্ড ডু হোয়াটএভার মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। আর সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক বাটনটা দাবিও। আর যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে বা কোনো রকম কোয়েশ্চেন থাকে রিলেটেড টু এই বাইকটা, মানে স্কুটিটা, সরি, আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান আর প্লাটিনা BS6 মডেল, তিনটে মডেলের মধ্যে যদি কোনো রকম কোনো ইনকোয়ারি থাকে আমার সঙ্গে অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে পারো। ডেফিনেটলি আমি আমার তরফ থেকে যতটা পারি হেল্প করার চেষ্টা করবো। আবার দিও যদি কারো কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে ডু লেট মি নো, আমাকে জানিয়ে দিও। এই গরমটা ভাই বাড়ছে এখন। গাড়ির টার্ন সলিড আছে, ওটা ইঞ্জিনটা খুললে মানে যখন মোবিলটা চেঞ্জ হয়ে যাবে তখন সেই লেভেলে মজা আসবে। আর কাইন্ড ইনফরমেশন একটাই, যে গাড়িতে কোনো রকম কোনো এই গার্ড वगैरह লাগাও না ভাই, গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। আমার জেডারটা, মানে এর আগের যে জেডারটা ছিল ওটার অবস্থা ভেঙে ভেঙে গিয়েছিল, একদম জঘন্য অবস্থা। গাড়ি কোনোদিনও পড়েনি, তা সত্ত্বেও খুবই বাজে অবস্থা ছিল। তো তার জন্য এই গাড়িটাতে আমি কোনোরকম কোনো গার্ড वगैरह কিছু লাগাইনি। কলকাতায় দেখলাম অনেক রকমের গার্ড অ্যাভেলেবেল আছে মেটালের, বাট আমার মনে হচ্ছে যে দরকার নেই, কারণ এমনিতেই গাড়িটাকে হালকা বানানো হয়েছে, তো ওইসবের জন্য ওয়েটাও ডিপেন্ড করে অনেকটা।
প্লাস গাড়িরও ক্ষতি হবে, তো ওই জন্য দরকার নেই ভাবলাম। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা। हाँ हाँ नीचे अच्छा